খাদির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে শীতে গরম অনুভূতি দিবে, গরমে ঠান্ডা অনুভূতি দিবে। কি কি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে? প্রথমত আমার আম্মু হচ্ছে যে আমাকে সাপোর্ট করতো না। কি কি প্রোডাক্ট রয়েছে? পাঞ্জাবি, শাল, শাড়ি, থ্রি পিস। তো ইনবক্সে কেন আপনারা যোগাযোগ করতে বলেন? কাস্টমারকে কনভিন্স করতে যা লাগে ওইগুলো হচ্ছে যে আমরা কাস্টমারকে বুঝিয়ে বলতে পারি। নভেনল লাইট 28 নিবেদিত লাখপতির গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো কুমিল্লার খাদি রানী মুক্তা আক্তারের সাথে। একটি পণ্যের সাথে যখন উদ্যোক্তার নাম জুড়ে যায় তখন বোঝা যায় যে পণ্যের সাথে তিনি কতটা একাত্ম হয়ে গেছেন। তো মুক্তা আক্তার কাজ করছেন খাদি কাপড় নিয়ে। এই কাপড় নিয়ে কাজ করতে গিয়ে তিনি নানামুখী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং এটার মধ্যে তিনি সম্ভাবনাও দেখেছেন। খাদির জনপ্রিয়তা যখন নিম্নগামী ঠিক তখনই তিনি কাজ শুরু করেছেন এবং এখন এটার মধ্যে তিনি অনেক অনেক বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তো চলুন মুক্তা আক্তারের সাথে একটু কথা বলে আজকে জানার চেষ্টা করি তিনি তার অভিজ্ঞতাগুলো, তার কি কি সম্ভাবনাগুলো দেখছেন, এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করি। তো কেমন আছেন মুক্তা আক্তার? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। উদ্যোক্তা হতে পেরে আপনার কেমন লাগছে? ভাইয়া, উদ্যোক্তা হতে পেরে আমার খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি খাদি, ওইটা হচ্ছে যে বিলুপ্ত প্রায় ছিল, আপনি যেমনটা শুনেছিলেন বা বলেছিলেন। তো ওই বিলুপ্ত প্রায় খাদিটাকে আমরা জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে পারছি। তো এটা উদ্যোক্তা হওয়ার মাধ্যমেই সম্ভব হয়েছে। আর আমার উদ্যোগের মাধ্যমে আমার কারিগর থেকে শুরু করে তাঁতি সবাই অনেক স্বাবলম্বী হয়েছে, যার জন্য উদ্যোক্তা হতে পেরে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনি তো সীমান্তবর্তী একটি গ্রাম থেকে এসছেন এবং সেখানটায় আমরা জেনেছিলাম যে কাজ করতে গিয়ে আপনার নানা রকম প্রতিকূলতার আপনি সম্মুখীন হয়েছেন, এমনকি মোবাইল ব্যবহার করাটাও অনেক ক্ষেত্রে অনেক কঠিন ছিল। তো আপনার কি কি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে যদি আমাদের সাথে শেয়ার করেন, যাতে করে এটা অন্যদের জন্য অনেক অনুপ্রেরণা হতে পারে, যারা মনে করেন আসলে যে উদ্যোক্তা হতে গেলে অনেক প্রতিকূলতা আছে, এই প্রতিকূলতা তারা ফেস করতে চান না। তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন। জি ভাইয়া, আমি যখন গ্রাম থেকে কাজ করা শুরু করি তখন হচ্ছে মোবাইল, আমি যেহেতু অনলাইন বিজনেস, তো মোবাইল যখন ইউজ করতাম তখন হচ্ছে যে ব্যাপারটা সবাই ভালো চোখে দেখতো না। গ্রামের মানুষ যে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলে কি এত। প্রথমত আমার আম্মু হচ্ছে যে আমাকে সাপোর্ট করতো না, বুঝতোই না যে মোবাইলে ভালো কিছু সম্ভাবনা আছে এরকম। তো আস্তে আস্তে হচ্ছে এটা আম্মু যখন দেখে যে আমি কাজ করি বা কাজে করতে যেয়ে আমি সফল হচ্ছি, তারপরে উইয়ের কথা শুনে জানে, তারপরে হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে গ্রাম থেকে যখন আমি কাজ করতে যাই, আমার প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে ডেলিভারি সব কিছু আমি নিজেই করি। তো আমি যখন বাসা থেকে বেরোই, আমার যেহেতু গ্রাম থেকে শহরে যাইতে হয়, ডেলিভারি দিতে হয়, সব কিছু করতে অলমোস্ট আমার 4 থেকে 6 ঘন্টা লাগে। তো যখন এতটা সময় আমাকে বাইরে থাকতে হয়, আমি যখন বাইরে থেকে আসি, তো সন্ধ্যার দিকে হইলে গ্রামের মানুষ জিজ্ঞেস করতো যে এত সন্ধ্যার দিকে কী কাজ ছিল, কোথা থেকে আসছো, এরকম টাইপের আর কি। এগুলো হচ্ছে যে অনেক সমস্যার মধ্যে পড়তে হইতো। তারপরে প্রথম যেটা ছিল আমাদের নেট সমস্যা, বিদ্যুৎ চলে গেলে নেট স্লো, ওয়াইফাই তখন ছিল না আমাদের বাসায়। তো আমাকে কোনো একটা কাজ করতে হলে ঘর থেকে বেরিয়ে রিপ্লাই করতে হইতো, পুকুরের পাড়ে যে মোবাইলের কাজগুলো আমাকে করতে হইতো, এরকম একটা। তো আস্তে আস্তে হচ্ছে যে এগুলো ওভারকাম করে আসছি। তো যারা নতুন উদ্যোক্তা হবে, এরকম উদ্যোক্তা হইতে গেলেই হচ্ছে যে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয় আর এগুলো ওভারকাম করতে হয়। আপনার প্রোডাক্ট ক্যাটাগরিতে কি কি প্রোডাক্ট রয়েছে? আমার প্রোডাক্ট ক্যাটাগরিতে হচ্ছে গজ কাপড়, যেটা র ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে পাঞ্জাবি, শাল, শাড়ি, থ্রি পিস, তারপরে শার্ট, ফতুয়া, বেবি ড্রেস, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, মানে কাপড় দিয়ে যেগুলো তৈরি করা যায় এগুলো সব খাদি কাপড় দিয়ে সম্ভব। আপনি তো খাদির মধ্যে বিভিন্ন রকম ফিউশনও করে থাকেন, তো কি কি ধরনের ফিউশন করেন যদি একটু বলতেন? প্রথমত হচ্ছে যে আমাদের যে র ম্যাটেরিয়ালটা থাকে ওটা দিয়ে ডিজাইন করে পাঞ্জাবি বানানো যায়, ড্রেস বানানো যায়, তারপরে খাদিতে ব্লক, স্ক্রিন প্রিন্ট, তারপরে বাটিকও করা যায়। তো এগুলো হচ্ছে যে খাদির প্রত্যেকটা ধাপে ধাপে ফিউশন।
আচ্ছা, যেটা হচ্ছে যে এখন তো নানান রকম কাপড় আছে, সেই কাপড়গুলো অনেক কমফোর্টেবলও হয়। কিন্তু ওই কাপড়গুলো ব্যবহার না করে মানুষ খাদি কেন ব্যবহার করবে? আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিজেও একটি খাদি কাপড়ের ড্রেস পরে আছেন আসলে। তো খাদি কি ওই কাপড়গুলোর সাথে কম্পিট করতে সক্ষম? আপনি কি মনে করেন? এক তো হচ্ছে খাদি আমাদের ঐতিহ্য, দ্বিতীয়ত হচ্ছে যে খাদি কাপড় আপনার তুলা থেকে যে সুতাটা কাটা হয় ওই সুতাটা দিয়েই হচ্ছে খাদি কাপড়টা বানানো হয়। খাদি হচ্ছে যে পছন্দের সবার শীর্ষে, এটা দিয়ে হচ্ছে আগে যেমন বিভিন্ন ধরনের ডিজাইনের ড্রেস, ব্লক, বাটিক সব কিছু হচ্ছে যে খাদিতে করা যায়। মানে অন্যান্য কাপড়ের তুলনায় খাদিতে ওটা ভালো হয় আর কি। আমি গত ২ বছরে কাজ করতে যেয়ে যতটুকু বুঝতে পেরেছি। কাপড়ের ক্ষেত্রে তো সোর্সিং খুব ইম্পর্ট্যান্ট, তাই না? মানে কোনো কারণে একটা সোর্স যদি বন্ধ হয়ে যায়, আপনাকে খুব স্বাভাবিকভাবেই অন্য সোর্সের কাছে যেতে হয়। তো সেই ক্ষেত্রে যারা বিজনেস করতে চাচ্ছে, এই সোর্সিং ম্যানেজ করার ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা আসলে কি? আচ্ছা, আমাদের হচ্ছে যে যখন সোর্সিং এর ক্ষেত্রে আমাদের ২-৩টা অপশন হাতে রাখা ভালো। আমি একজন থেকেই কাপড় নেই। অনেক সময় দেখা যায় যে আমার যখন হিউজ পরিমাণ অর্ডার হয়, তখন একজনে ব্যাকআপ দিতে পারে না। তখন আমি অন্যজনের থেকেও নিই। তারপরে দেখা যায় একটা যে তাতে শাড়িটা ভালো হয়, অন্যজনের আবার শালটা ভালো হয়। তো এইজন্য হচ্ছে যে আমরা সোর্সের ২-৩টা ধাপ রাখি, যেন কোনো সমস্যা হলে ওইদিকে ব্যাকআপ দিতে পারি। আচ্ছা, আসল খাদি চেনার উপায়টা আসলে কি? অনেক সময় তাঁতের সাথে খাদি অনেকে গুলিয়ে ফেলে। তো খাদি চেনার উপায়টা আসলে কি? আসল খাদি চেনার উপায় হলো, আমি এর আগেই বলেছিলাম যে আমাদের তুলা থেকে চরকার মাধ্যমে সুতা কাটা হয়। আর ওই সুতাটা দিয়েই হচ্ছে যে পুরা কাপড়টা বোনা হয় আর কি। এটা হচ্ছে যে সাদা, অফ হোয়াইট ২টা কালার হয়ে থাকে। বিশেষ করে অফ হোয়াইটটা হয়। তারপরে ওইটাকে হচ্ছে যে ওয়াশের মাধ্যমে সাদা করা হয়, ডাইং এর মাধ্যমে রং করা হয়। তো আর পিওর যে খাদি ওইটা একটু মোটা টাইপের হয়। অনেক সময় যেটা হয় যে একজন সেবা গ্রহীতা আপনার কাছে সাইটে অথবা আপনার পেইজে কোনো একটা প্রোডাক্টের দাম জানতে চাইলেন। তো স্বাভাবিকভাবেই অনেকেই যেটা করে যে বলা হয় যে আপনি ইনবক্সে একটু আমাকে নক করেন। তো এই ইনবক্সে নক করার বিষয়টা কেন আসে? মানে প্রাইস তো ওপেন থাকা উচিত, তাই না? তো ইনবক্সে কেন আপনারা যোগাযোগ করতে বলেন? আচ্ছা, ঠিক আছে। আপনার এই প্রশ্নটা আমি গত ২ বছরে অনেকবার ফেস করছি। আমরা হচ্ছে যে মূলত কাস্টমারের মনোযোগ আকর্ষণের জন্য প্রাইসটা ইনবক্সে বলে থাকি। যদি প্রাইসটা আমরা পাবলিক রাখি, তাইলে হচ্ছে যে কাস্টমার হয়তো দেখে মানে আর কিছু জানার আগ্রহ করে না। যখন আমরা ইনবক্সে কথা বলি, তখন হচ্ছে যে প্রাইসের ব্যাপারটার সাথে প্রোডাক্টের কোয়ালিটি, তারপরে আমাদের কাস্টমারকে কনভিন্স করতে যা লাগে, ওইগুলো হচ্ছে যে আমরা কাস্টমারকে বুঝায় বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আ সব জায়গায় হচ্ছে যে আমরা যখন খাদি নিয়ে কাজ করি, তখন কিছু অসাধু ব্যবসায়ী আছে বা হচ্ছে যে যারা আ খাদি বিক্রি করে না বা খাদি নিয়ে জানে না। তো আমরা যখন একটা পাঞ্জাবির দাম বলতে যাই বা কিছু একটা বলতে চাই, আমরা যখন একটা দাম বলি ওদের, যদি আমরা ৳৫ বলি, ওরা হচ্ছে যে ইনবক্সে যেয়ে ৳২ অফার করে, এরকম টাইপের একটা ব্যাপার থাকে। যার জন্য হচ্ছে যে ইনবক্সে দামটা বলা হয় আরকি। তো সামনে তো ঈদ আছে। তো ঈদ নিয়ে কি আপনার কোনো প্ল্যান আছে? বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, আমি উদ্যোক্তা হওয়ার পরে এটা আমার ৩য় ঈদ পড়বে। যখন ১ম বার ঈদে আমি খুব সম্ভবত ৪৬ টা পাঞ্জাবি করছিলাম। তো এই যে মানে ৫০ টার মতো পাঞ্জাবি করছিলাম, ওই পাঞ্জাবিগুলো করতে আমার অনেক ভয় লাগছে যে সেল হবে কিনা? ৫০ টা পাঞ্জাবি আমি কখন সেল করব? কার কাছে সেল করব? এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু গত বছর হচ্ছে যে আমার ৫০০ রও বেশি পাঞ্জাবি সেল হয়। তো গত বছরের যে সেল হয় ওইটার উপর ভিত্তি করেই হচ্ছে যে আমি এবার আমার প্রোডাক্টগুলো গোছানো, মানে রোজার আগে হয় কি কারিগরের সমস্যা থাকে, অনেকগুলা অর্ডার যখন একসাথে হয়ে যায় সেলাই সমস্যা থাকে। তো আমারও ডেলিভারি দিতে সমস্যা হয়। তো যার জন্য হচ্ছে যে আমি এখন প্রোডাক্টগুলো স্টক করি। ৫০০ পাঞ্জাবি স্টক করার চিন্তাভাবনা চলতেছে কাজ। তারপরে শাড়ি, থ্রি পিস এগুলো একটা টার্গেট থাকে, ওই টার্গেট ফিল আপ করার চেষ্টা করছি। আর ঈদে যেহেতু পাঞ্জাবিটা খুব বেশি চলে, গত ২ বছরে পাঞ্জাবি হচ্ছে যে আমার সিগনেচার প্রোডাক্ট। তো পাঞ্জাবিটাতেই বেশি ফোকাস করা হয় আরকি। আম আগে যেটা পারসেপশন ছিল যে খাদি দিয়ে হচ্ছে শুধু শাড়ি এবং শালই তৈরি হয়। তো এখন তো খাদি দিয়ে বিভিন্ন রকম প্রোডাক্টই তৈরি হচ্ছে, তাই না? তো একটু বলবেন এই ব্যাপারে? আগে হচ্ছে খাদি শালটা বেশি হইতো। আর গজ কাপড়টা দিয়ে হচ্ছে যে পাঞ্জাবি বা হচ্ছে মোটা কাপড়ের যে ইয়েটা
থাকতো, তো ওইটা। এখন হচ্ছে যে খাদিতে অনেক ভেরিয়েশন আসছে। এখন খাদি বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, আপনার চিকন খাদি, মোটা খাদি, বা সুতাটা অনেক সময় পাওয়ারলুমে করতে হয়। তো ওইটা দিয়ে হচ্ছে যে আপনার সব কিছুই তৈরি করা সম্ভব হয়। আপনি কি আপনার প্রোডাক্টগুলো কি এখন পাওয়ার লুমে করেন না হ্যান্ডলুমে করেন? আমাদের এখন প্রোডাক্টের 80%ই হচ্ছে যে আপনার পাওয়ারলুম, আর 20% হ্যান্ডলুম আছে। কারণ হচ্ছে যে খাদির যে মোটা সুতাটা হয় ওটা গ্রীষ্মকালের জন্য ওইটা পরা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সবাই ইউজ করতে চায় না। তো চিকন সুতার যেটা মানে পাওয়ারলুমের যে সুতার খাদিটা হয় ওইটা হচ্ছে যে সব ঋতুতে কমফোর্টেবল, মানে গরমে সবাই একটু বেশি পছন্দ করে। আর যেহেতু সুতাটা তুলা থেকে করা হয় তো গরমে অনেক আরামদায়ক হয়। আর খাদির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে শীতে গরম অনুভূতি দিবে, গরমে ঠান্ডা অনুভূতি দিবে। আপনার এখন মাসে কিরকম সেল হচ্ছে? আমার অ্যাভারেজে মান্থলি সেল হচ্ছে আপনার 1 থেকে 2 লাখ টাকা এরকম। আর যখন আমাদের কোনো উৎসব থাকে, যেমন রোজার ঈদ, কোরবানির ঈদ, তারপরে হচ্ছে যে পূজা, বিভিন্ন পহেলা বৈশাখ, তারপরে আমাদের স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর, ওইগুলোতে হচ্ছে যে আপনার ওই দিবসগুলোতে সেলের বাড়ে। যেমন গতবার রমজানে প্রায় আমার 4 লাখ টাকার উপরে পাঞ্জাবি সেল হয়েছিল। আচ্ছা, আপনি তো সারা দেশেই আপনার প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি কি রিটেইলে বেশি সেল করেন নাকি হোলসেলে আপনার সেল বেশি করা হয়? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 64টা জেলায় হচ্ছে যে আমি প্রোডাক্ট পাঠানো হয়েছে। তো আমি হোলসেল বেশি যাই, খাদি যে মেটেরিয়ালটা আছে, গজ কাপড় বা থান কাপড়, ওই কাপড়টা বেশি যায়। কারণ হচ্ছে যে আমাদের থেকে যারা নেয় তারাও ক্ষুদ্র উদ্যোক্তা। ওরা হচ্ছে যে নিয়ে ওটাতে হ্যান্ড পেইন্ট করে, তারপরে হাতের কাজ করে, সুই সুতা দিয়ে এগুলো করে ওরাও সেল করে। তারপরে আমার গত বছর একটা বড় অর্ডার ছিল, প্রায় 4,500 গজ কাপড়ের অর্ডার ছিল। তো ওরা হচ্ছে যে ঢাকার পাঞ্জাবি বানানোর জন্য, মানে কুমিল্লা থেকে প্রোডাক্টটা ঢাকায় নিয়ে আসে, গজ কাপড় আইসে হচ্ছে যে পাঞ্জাবি বানায় ওরা সেল করে। আর ওই হচ্ছে যে ওরা উইয়ের ইয়েতেই যাইতো, মানে ওনাদের পাঞ্জাবি দোকান ছিল। তো আমাদের উইয়ের উদ্যোক্তাই যায় ওইদিকে খোঁজ করতো যে খাদি পাঞ্জাবি হবে কিনা, খাদি পাঞ্জাবি মানে পাওয়া যাবে কিনা এরকম। তো তখন হচ্ছে যে উনি গুগল থেকে আমাকে খুঁজে বের করে, তো খুঁজে বের করে যোগাযোগ করে তারপর ওই অর্ডারটা কনফার্ম হয়। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ডেলিভারি দিতে সক্ষম হয়। আপনি তো এখনো পড়াশোনা করছেন, পড়াশোনা তো আপনি শেষ করেননি, তো সামনে নিশ্চয়ই আপনি আরো অনেক পথ পাড়ি দেবেন, তো আপনার ফিউচার প্ল্যানটা কি আসলে এটা নিয়ে? আপনি কি উদ্যোক্তা হিসেবেই এগিয়ে যেতে চান নাকি আপনি জাস্ট এটা খণ্ডকালীন সময়ের জন্য করছেন, পরে হয়তো অন্য কিছু করবেন? আমি এখন অনার্স 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম। সামনের বছর হচ্ছে আমি 4th ইয়ারে উঠবো। তো আমার উদ্যোক্তা হওয়ারই ইচ্ছা, কারণ উদ্যোক্তা হইতে গেলে নিজের মন মতো করে কাজগুলো করা যায়। আমি যখন কোনো চাকরি বাকরি করতে যাব বা আমি যদি টিউশন করি, তখন হচ্ছে যে আমাকে নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে চলতে হয়। উদ্যোক্তা হইতে গেলেও নিয়ম কানুন মানতে হয়। তারপরে হচ্ছে যে এদিকে ডিরেকশন দেয় আমাকে, আমি ডিরেকশন দেই, যার জন্য হচ্ছে যে পরবর্তীতে আমার উদ্যোক্তা হওয়ারই ইচ্ছা। আর আমার উদ্যোগটাকে ধাপে ধাপে আরও বড় করতে চাই, ছড়িয়ে দিতে চাই। এখন তো পুরো বাংলাদেশে আমার প্রোডাক্ট যাচ্ছে। তো যখন আমার কাস্টমারদের যারা আছে ওদের প্রোডাক্ট হচ্ছে যে বাইরে যাচ্ছে, আমি যেহেতু মেটেরিয়ালটা বেশি সেল করি, আমার পক্ষে বাকিগুলো কভার করা সম্ভব হয় না। তো আমার যে গজ কাপড়গুলোতে হ্যান্ড পেইন্ট করে আমার কাস্টমাররা হচ্ছে যে বাহিরেও পাঠায়। তো আমি চাই যে আমার প্রোডাক্ট বাহিরে যাবে, তারপরে আমার নিজের একটা আউটলেট হবে। তো আস্তে আস্তে এভাবে ধাপে ধাপে আমার উদ্যোগটাকে আরও অনেক এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। দুর্দান্ত। তো মুক্তা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত কষ্ট করে কুমিল্লা থেকে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।